एक मुलाकात जरूरी है, जरूरी जीने के लिए। हाँ, मुलाकात जरूरी है, जरूरी जिंदगी के लिए। তের প্রতিবেশী জঙ্কুক ছেলেটা গুনে গুনে তের থেকে 10 বছরের বড়। চলাফেরার গাম্ভীর্য আছে বলে কখনোই তাদের মধ্যে প্রতিবেশীমূলক কোনো সম্পর্ক ছিল না, কথাবার্তাও হয়নি কখনো। আসলে কখনো প্রয়োজন পড়েনি। হয়তো আর 5টা মানুষের মতো জঙ্কুক কোনো দিন তের মনোযোগের কারণ হতো না, কিন্তু কাল বৈশাখের প্রথম ঝড় তের জীবনে বিরাট এক পরিবর্তন নিয়ে হাজির হলো। চৈত্রের দীর্ঘ দহন পেরিয়ে বছরের প্রথম বৃষ্টি নামার উল্লাসে তে সেদিন ছাদে উঠে পেখম মেলে ময়ূরের মতো নেচে নেচে বৃষ্টিতে ভিজছিল। 4তলা ভবনের দোতলার ফ্ল্যাটটি তেদের বৃষ্টিতে ভেজার পর 3তলার সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন হঠাৎ করে তে জঙ্কুকের সামনে পড়ে গেল। জঙ্কুক তখন একবার মাত্র তের দিকে চোখ তুলে তাকালো, কিন্তু কেন জানি সেই দৃষ্টিটা তের কাছে স্বাভাবিক মনে হলো না। পাশ কাটিয়ে নেমে যাচ্ছিল, ঠিক তখনই প্রথমবারের মতো জঙ্কুক তের নাম ধরে ডাকে। তে জঙ্কুকের পেছনের এক ধাপ সিঁড়িতেই থেমে পড়ল, তবে না ফিরে বুঝতে পারলো জঙ্কুক আবারও তাকেই দেখছে। ভেজা গায়ে ঠান্ডা বাতাস লাগার কারণে হোক কিংবা অন্য কারণে তে কেঁপে উঠল। আস্তে করে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? জঙ্কুক বলল, ভেজা পোশাকে বাইরে ছোটাছুটি করো না, দেখতে অশোভন লাগে। জঙ্কুক কথাটি বলেই চলে গেল, কিন্তু সেই কথার রেশ ধরেই তের নারী সত্তার শান্তি বিনষ্ট হলো। এক রাশ লজ্জা ও সংকোচ ভিড় করলো যেন, কানে শুধু বাজতে থাকলো একটা শব্দই, অশোভন লাগে। এই সামান্য কথায় সেদিন রাতে তে ঘুমাতে গেল 2 ঘন্টা পরে। যথারীতি সকালে ঘুমটা ভাঙলো সময় নিয়ে। ঘড়ি দেখে বুঝলো কলেজটাও কামাই গেছে। নাস্তা করতে বসেও নিজের খামখেয়ালির জন্য মায়ের কাছে বাবার পুরো গোষ্ঠীর নাম ধরে কিছু বিখ্যাত বকাও শুনলো। মুখে খাবার তুলে দেখে জিভ তেতো হয়ে আছে। বুঝতে পারলো ভেজার শাস্তি স্বরূপ জ্বরটাও চলে এসেছে। তের নাস্তা খাওয়ার মাঝে হঠাৎই বাড়িওলি আসলো তাদের ফ্ল্যাটে। জানালো তার একমাত্র মেয়ের জন্মদিন উপলক্ষে রাতের খাবারটা যেন তাদের ওখানেই খায়। তের মা ইউনজুনও দাওয়াতটা গ্রহণ করলো। এমনিতে কলেজ কামাই করে বকা খেয়েছিল বলে জ্বর আসার সংবাদটা মায়ের কাছে গোপন রাখতে চেয়েছিল, তবে দুপুর নাগাদ চোখ মুখ লাল হয়ে জ্বর নিজেই আত্মপ্রকাশ করে ফেললো। এবার তো মায়ের বকুনি দ্বিগুণ ছিলই, ছিল মমতার শীতল ছায়া। তবে কুষ্টির বদনাম থামলো না। বিকেলবেলা ইউনজুন থেকে ডক্টর দেখাতে নিয়ে গেল। ফেরার সময় বাড়িওয়ালার পিচ্চি মেয়ের জন্য ইউনজুন একটা বারবি ডল কিনতে ভুলল না। তে ভেবেছিল জন্মদিনের আয়োজনে যাওয়া হবে না, কিন্তু সন্ধ্যায় একটু ভালো অনুভব করায় ঘরে বসে থাকতে মন চাইল না। ইউনজুন বলল, গিয়ে ঘুরে আয়, ভালো লাগবে, তবে খবরদার ঠান্ডা কিছু খাবি না। জন্মদিনের আয়োজন ছাদে করা হয়েছে। 5 বছর বয়সী পিচ্চি বাচ্চা মেয়েটাকে বারবি ডলের মতো সাজানো হয়েছে। তে বাচ্চাটাকে উইশ করে কিনে আনা পুতুলটা দিয়ে একটা চেয়ার টেনে এক কোনায় বসে পড়ল। বিল্ডিং এর প্রত্যেকটা ভাড়াটিয়া আমন্ত্রিত ছিল। যথারীতি 3তলার বাসিন্দা জঙ্কুক ওনার একমাত্র ছোট বোন জিমিনকে নিয়ে হাজির হয়েছে। টেকুকের চোখাচোখি হলো একটা বারের জন্য। তারপর যতটা সময় পেয়েছিল জঙ্কুক একটা বারের জন্য ফিরে তাকায়নি। কেক কাটার পর্ব শেষ হতেই সকলে জঙ্কুককে ঘিরে ধরলো একটা গান গাওয়ার জন্য। জঙ্কুক যে ভালো গান গায় সেটা সম্পর্কে তে জানতো না। সকলের রিকোয়েস্টের মধ্যে হঠাৎ করেই জঙ্কুক কোথাও গায়েব হয়ে গেল। ঠিক 5 মিনিট পর গিটার হাতে নিয়ে আবারও ফিরে আসলো। তারপর পরপর 2টা গান গেয়ে সকলের মুগ্ধতা কেড়ে নিলেন। 4তলার ফ্ল্যাটে থাকা রোজ তো আরো একটা গান গাওয়ার আবদার করলো, তবে তের একটুও শুনতে ইচ্ছা হচ্ছে না। বোধহয় জ্বরের প্রভাবে শ্রবণ শক্তিও তেতো হয়ে গেছে। না খেয়ে নেমে যেতে চাইলে বাড়িওয়ালা আন্টি জোর করে খেতে বসিয়ে দিলেন। তের মুখোমুখি বসলো রোজ। রোজ তের থেকে 7 বছরের বড়। তার পাশেই বসেছে জঙ্কুক। মুখে স্বাদ না থাকা সত্ত্বেও অনেকটা সময় নিয়ে 1 প্লেট বিরিয়ানি শেষ করলো তে। তারপর 1 গ্লাস বোরহানি নিয়ে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে চুমুক বসাতেই একটা নারী কণ্ঠের চিৎকার শুনতে পেল। দেখলো জঙ্কুকের বাহুতে রোজ ঝুলছে। চোখ সরিয়ে নিল তে। তাৎক্ষণিক শুনতে পেল রোজ বলছে, থ্যাংক ইউ জঙ্কুক, আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচালে। তে বোরহানি আধ গ্লাস খেয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। জ্বরটা আবারও কষে জাপটে ধরেছে। চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের মুখোমুখি হলো। ছাদ থেকে ধেয়ে আসা অল্প আলোতে জঙ্কুক তের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। বলল,
তুমি কি অসুস্থ তে? হঠাৎ করে কোথা থেকে একটা চোরা রাগ তে নাকের ডগায় এসে ভর করলো। প্রশ্নের জবাব না দিয়ে উল্টো বলল, যেখানে সেখানে মেয়েদের গা ঘেঁষবেন না, দেখতে অশোভন লাগে। কথাটি শেষ হতেই জঙ্কুকের পাশ কাটিয়ে নেমে যেতে লাগলো তে, কিন্তু হঠাৎ করেই তার মাথাটা ঘুরে আসলো। পড়ে যেতে নিলে হঠাৎই জঙ্কুক তার পুরুষালী শক্ত হাত দিয়ে তেকে আঁকড়ে ধরলো। তে নাকে এসে লাগলো পারফিউমের ঝাঁঝালো সুবাস। তের কানে এসে বাড়ি লাগলো জঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বরে বলা, বেপন্ন এক কিশোরীকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে আবারও গা ঘেঁষতে হলো। পুরোটা বিল্ডিং জুড়ে তেকে নিয়ে কানাঘোষা শুরু হলো। প্রতিবেশীদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের অদ্ভুত দৃষ্টিও দেখতে পেল। দুদিনের জ্বর তের চেহারার উজ্জ্বলতা চুরি করে নিয়ে পালিয়েছে। খাবারের রুচিও ফেরার নাম নিচ্ছে না বলে কেমন যেন রুক্ষ লাগছে তাকে। প্রথমে ভেবেছে দেখতে অসুন্দর হয়ে গেছে বোধহয়, তাই তো মানুষ এভাবে তাকাচ্ছে। তবে আসল ঘটনা জানতে পেল বাড়িওয়ালার কাজের মহিলা জবেদা খাতুন খালার কাছ থেকে। জবেদা খাতুন বাড়িওয়ালির বাসায় কাজ করে, পাশাপাশি ভাড়াটিয়াদের ঘরেও টুকটাক ছোটা কাজ করে। অতিরিক্ত পেট পাতলা বলে তার বিশেষ দুর্নামও আছে। এই ঘরের কথা ওই ঘরে বলে অস্থির সুখ লাভ করে। কলেজ থেকে ফেরার পথে সেই জবেদা খাতুন থেকে গেটের সামনে পাকড়াও করলো। পান খাওয়া লাল টকটকে ঠোঁটে রসিকথায় মাখা সাথে হাসি দিয়ে বলল, তোমারে তো আমি খুব সরল মাইয়া ভাবছিলাম, তুমি যে এত চালাক, আগে তো বুঝি নাই কা। তে অবাক হয়ে বলল, আমি আবার কি চালাকি করলাম খালা? জবেদা খাতুন এক হাতের তালুতে আর এক হাত দিয়ে খুশি মেরে খুব উৎসাহের সাথে বলল, জবেদা খাতুনের চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। সন্ধ্যার কালে সিঁড়িতে দুইজনে যে চড়াচড়ি করছিলাম, আমি সেটা নিজের চোখে দেখছি। এরপর আবার জঙ্কুক যে তোমারে কোলে তুললো, তুমি যে হার গলা ধরে ঝুলতাছিলা। এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। জ্বরের ঘোরে বেহুশ থেকে জঙ্কুক কোলে করে ঘরে দিয়ে এসেছিল। আর সেই ঘটনায় এই জবেদা খাতুন রং মাখিয়ে প্রচার করেছে তার বুঝতে বাকি রইল না। তেও জবেদা খাতুনের ভুল ভাঙানোর চেষ্টা করলো না, উল্টো গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির ভেতরে ঢুকলো। এই কাহিনীর সূত্র ধরেই টেকুকের প্রেমের গুঞ্জন রোজের কান ছুঁয়েছে তীব্রভাবে। বিকেলের ছাদে ওঠার সঙ্গে সঙ্গে রোজ থেকে পাকড়াও করলো। কোমরে হাত রেখে শক্ত কণ্ঠে বলল, তুই কবে থেকে অন্যের গলায় ঝুলতে শুরু করেছিস? তে এইটুকুনি বয়সে এসব শিখছিস? রোজের কথা আর অপমানে তের গাটা যেন চলে যাচ্ছিল। রাগটুকু গিলে হেসে বলল, তোমার থেকেই তো শিখেছি আপু, কিভাবে কৌশলে স্লিপ কেটে অন্যের গায়ে পড়তে হয়। কথাটি শোনা মাত্রই রোজ হাত উঠালো থেকে থাপ্পড় মারতে, কিন্তু ঠিক সেই সময় জঙ্কুকের আম্মু আয়ু বেগম ছাদে এসে উপস্থিত হয়। তাকে দেখা মাত্রই রোজ সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে ফেললো নিখুঁতভাবে। আয়ু বেগমের হাতে ছোট্ট একটা মাটির বস্তা, সম্ভবত গাছ লাগাবে। তা দেখা মাত্রই রোজ ছুটে গিয়ে সাহায্য করতে লেগে পড়ল। তে সেসব পাত্তা না দিয়ে বাড়িওয়ালার জবা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়ে কানে গুজলো। আয়ু একটু দূর থেকে তেকে দেখে বলে উঠল, মাশাআল্লাহ, কে তোমাকে খুব সুন্দর লাগছে। তে খুশি হলো। হেসে আয়ু বেগমকে ধন্যবাদ জানালো। অন্যদিকে সাহায্যরত রোজের দু চোখ যেন ফাটার মতো জ্বলে উঠছে। বেচারি খেটে যাচ্ছে সুনজর পাওয়ার আশায়। এদিকে তে বিনা কারণে সুনজর পাওয়াটা বুঝি তার ভালো লাগলো না। তে আয়ুর আচরণে ধারণা করে নিল সে এখন পর্যন্ত জঙ্কুকের সাথে তার প্রেমের গুঞ্জন শুনতে পায়নি। তিনি পরনিন্দা পরচর্চা ঘোর অপছন্দ করেন, বিধায় জবেদা খাতুন তার কাছে পরচর্চা করার সুযোগ পায় না। আয়ু আলাদা কারো সঙ্গে মেশেনও না, সুতরাং তে খুব প্রফুল্ল বোধ করছে ওনার সামনে। তার মনটার জানি আজকাল কি হয়েছে কে জানে, খালি দুষ্টু বুদ্ধি করে এই যে এখন যেমন আয়ু বেগমের সামনে রোজকে একটু চালানোর স্বাদ হলো। তে তার কোমর সমান চুলগুলো কাঁধের এক পাশে এনে বলল, পাড়ার ফুটবল ক্লাবের সদস্য বুগাম ভাইয়ার সাথে কি তোমার ব্রেকআপ হয়ে গেছে আপু? ভাইয়া সেদিন আমাকে ডেকে তোমার কথা জিজ্ঞাসা করছিল। তের বলা এই কথায় রোজের জান পরাণে যেন ভরকে গেল। বিব্রত ভাবটা সামলিয়ে রাগে তোতলাতে তোতলাতে বলল, কি চাকা বলছো তে? বুগামকে? আমি কোনো বুগামকে চিনি না। তুমি বোধহয় টুম্পার ছোট বোন রোজের সাথে আমাকে গলিয়ে ফেলছো। তা শুনে তে ঠোঁট উল্টে হাসলো। গত মাসেও তো রোজের সাথে বোগামকে পার্কে হাত ধরাধরি করে বসে থাকতে দেখেছে। সে প্রসঙ্গ পাল্টে তে বলল, হতে পারে, দুজনের নাম একই তো, তাই গলিয়ে ফেলেছি। আয়ু বেগম অবশ্য তাদের দুজনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তিনি সর্বদাই পরিমিত বোধ সম্পূর্ণ, অন্যের ব্যাপারে অহেতুক আগ্রহ দেখায় না। এর জন্যই তো আয়ু বেগম
বেগমকে ভীষণ পছন্দ তের, কিন্তু এ প্রসঙ্গের পরই রোজ তার সাহায্য পরায়ণতা দেখাতে ব্যর্থ হলো। জরুরি কাজ আছে বলে নিচে চলে গেল। তে তখন আয়ু বেগমের পাশে গিয়ে বসলো। আয়ু বেগম তখন মরিচের চারার জন্য মাটি প্রস্তুত করছিল। তে তখন সেই মরিচ চারার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করলো। সকলের কাছে দোয়া চাওয়ার জন্য মিলাদ মাহফিল বসাতে চাইলো। আয়ু একথা শুনে হাসতে লাগলো। চারা গাছের প্রতি তের অতিরিক্ত দরদের পুরস্কার স্বরূপ গাছের প্রথম মরিচটা তাকেই দেবে বলে ঘোষণা করলো। গুঞ্জন ওঠা প্রেমের সমাধি দিলেন জঙ্কুক নিজে। জাবেদা খাতুনকে ডেকে একদিন কঠিন ধমক দিয়ে বুঝিয়ে দিলেন তের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি শুধুমাত্র একটা অসুস্থ মানুষকে ঘরে পৌঁছাতে সাহায্য করেছে। তের জায়গায় জাবেদা খাতুন থাকলে তাকেও সাহায্য করতেন। এ সংবাদে সব থেকে বেশি খুশি হলো রোজ। আবারও মাছির মতো ভনভন করতে লাগলো জঙ্কুকের আশেপাশে। জঙ্কুকের ছোট্ট বোনের নাম জিমিন। জঙ্কুকের থেকে তার বয়সের ব্যবধান তের থেকেও অনেক বেশি। ছোট্ট জিমিন সাজতে ভালোবাসে, আর এইদিকে রোজ তো সাজগোজের ব্যাপারে এমনিতে সবাইকে হার মানায়। সুতরাং মেকআপের ট্যালেন্ট দিয়ে সে জিমিনকে হাত করার চেষ্টায় আছে। ছোট্ট জিমিনের সাথে তে তেমন একটা ভাব নেই, তবে জিমিনের আচরণে তে বুঝতে পারে জিমিন তাকে পছন্দ করে। তাই মাঝে মাঝে জিমিনকে কাছে ডেকে একটু আদর করে দেয়, এতটুকুই মাত্র। সেই জ্বরের রাতের পর থেকে জঙ্কুকের সাথে সামনাসামনি তের কথা হয়নি, দেখা হয়নি, সুযোগও হয়নি, ইচ্ছাও করেনি। তের মনে হয় কি যেন একটা গোপন সত্য উন্মোচন হয়ে গেছে। কিন্তু সপ্তাহখানেক বাদে শুক্রবারের দিন সন্ধ্যায় সুযোগটা হয়ে গেল। ছাদের চিলেকোঠার ঘরের বিল্ডিং এ বাচ্চাদের খেলার সুযোগ রয়েছে। ছুটির দিন ছিল, তের হঠাৎ করেই ওদের সাথে খেলতে ইচ্ছা হলো। বাচ্চারা তখন বাজার বাজার খেলছিল। তে হয়েছে মাছওয়ালা, মাথায় গামছা বেঁধে ডাকছে, মাছ রাখবেন নি মাছ, টাটকা টাটকা মাছ, দেখালন বাইছালন। ঠিক তখনই একটা পুরুষের কণ্ঠ চিলে কোঠা কাঁপিয়ে বলল, বোয়াল মাছটা আমি নেব। তে তবদা খেয়ে দাঁড়িয়ে গেল। জিমিন সেজেছিল পানওয়ালা। ভাইয়ের সামনে লজ্জায় পড়ে মেয়েটা পালালো। খেলাটা ভেঙে গেল, সবাই পালাচ্ছে, তের পালানো হলো না। মাথার গামছাটা খুলে পালানোর জন্য রাস্তা খুঁজছিল। জঙ্কুক পর্বতের মতো বিশাল দেহটা নিয়ে দরজা আগলে দাঁড়িয়ে আছে বলে ফাঁক ফোকর দিয়ে অন্যদের মতো পালাতে পারছে না। জঙ্কুক তখন তের দিকে তাকিয়ে বলল, মাছের বাজারে সন্ধ্যায় টাটকা মাছ পাওয়া যায় না তে, টাটকা মাছ পাওয়া যায় সকালে। তে কোনো জবাব দিল না। আবারও শীত শীত অনুভূতিটা ফিরে এসেছে। কি আশ্চর্য, জঙ্কুকের চোখে কি হিমালয়ে বসানো নাকি? তাকালে হিম হিম অনুভূতি হয়। তে আধো আধো কণ্ঠে হঠাৎ করে বলল, আমার একটু ধরুন, পরে যাবো মনে হয়। তের পাটা টলতেই জঙ্কুক এগিয়ে এসে এক হাতে তেকে বাহুতে আঁকড়ে ধরল। তে দিকভ্রান্ত হয়ে জঙ্কুকের পর্বতের মতো বুকটাকে অস্ত্র হিসেবে গ্রহণ করল। ঠিক তখনই সন্ধ্যার আবছায়ায় চিলেকোঠার দরজার বাইরে একজোড়া পা দেখতে পেল তে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পা দুটো ছুটে অদৃশ্য হয়ে গেল। স্থিরভাবে দাঁড়িয়ে না থাকতে পারায় জঙ্কুক তখনও তের কাছেই ছিল। ততক্ষণে চারপাশ একেবারে অন্ধকার হয়ে গেছে। চিলেকোঠায় আলো নেই, শুধুমাত্র ফোনের ফ্ল্যাশ লাইটই ভরসা। জঙ্কুক বলল, তোমার শরীর একদমই দুর্বল তে, ভালো ডক্টর দেখাও। এই বয়সে এমন হলে বাকি দিন কিভাবে কাটাবে? তে নিজেও একই কথা বিড়বিড় করে বলল, তবে ভিন্ন অর্থবোধক সুরে। এই বয়সে এমন হলে বাকি দিন কিভাবে কাটবে? চলে যাওয়ার সময় জঙ্কুক বলল, একা একা ঘরে যেতে পারবে? তে হ্যাঁ বোধক মাথা নাড়ল। জঙ্কুক নেমে গেল। তে তার পিছু পিছু নামলো। তৃতীয় তলায় সিঁড়ির কাছে যেতেই দেখতে পেল ইয়ঞ্জুন, আয়ু বেগম, ফ্ল্যাটের আরো দুজন মহিলার সঙ্গে জাবেদা খাতুন দাঁড়িয়ে আছে এবং তাদেরকেই দেখছে। জঙ্কুক নামতে নামতেই বলল, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? জাবেদা খাতুন তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাতের তালুতে আরেক হাত দিয়ে ঘুষি মেরে বলল, জাবেদা খাতুনের চোখ ফাঁকি দেওয়া এত সোজা না, হাতে নাতে ধরছি আজকে। অজানা ভয়ে তের বুকের ভেতরটা কাঁপছিল। জঙ্কুক অবাক হয়ে জিজ্ঞাসা করল, বলতে কি চাইছেন? একটু আগে সিলে কোঠায় অন্ধকারে তুমি তেরে সরায়া ধরছো, আমি নিজের চোখে দেখছি। আরে ধরেছি সেটা তো। জাবেদা খাতুনের কথার স্পিডে সামনে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের কথাটা পূর্ণতা পেল না। জাবেদা খাতুন বলেই যাচ্ছে, শুনছেননি সবাই, নিজের মুখেই কইলো ধরছে। আমি আগেও দুইটারে জড়াজড়ি করতে দেখছি, কেউ বিশ্বাস করে নাই, এবার প্রমাণ হইল তো। আর কোনো প্রকার কথা ওঠার আগেই ইয়ঞ্জন রক্তচক্ষু দিয়ে তের দিকে তাকালো। তের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে গেল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সজোরে তের গালে চড় মারল।
বিয়ে নিয়ে তের মনে তো রাজকীয় একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই তের বিয়েটা হলো সাধারণ আর ঘরোয়া ভাবে। দুদিন ঘর বন্দি কাটানোর পর একদিন আয়ু বেগম হুট করে তের কাছে এলেন। তের মাথায় হাত বুলিয়ে আয়ু বেগম বলল, যে যাই বলুক, আমি আমার ছেলেকে বিশ্বাস করি। সে যেহেতু বলেছে তোমাদের মধ্যে কিচ্ছু নেই, সুতরাং কারো কথা শোনার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি মেয়ে, দোষ থাকুক আর না থাকুক, চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি করার সুযোগ কেউ ছাড়বে না। তোমার পরিবারের দিকটাও আমি বুঝতে পারছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমার পুত্রবধূ করব। আয়ুর কথাটা তের মনে লেগেছিল। সে বলেছিল, শুধু সম্মানের কথা ভেবে পুত্রবধূ করতে চাইছেন? তখন আয়ু বেগম বুঝতে পেরে হেসে বলল, তোমাকে আমি পছন্দ করি বলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। ইউনজন জিজ্ঞাসা করেছিল জঙ্কুকের মতামত সম্পর্কে। আয়ু তখন বলেছে বয়স কম, তাই একটু আপত্তি করেছে প্রথমে, কিন্তু আয়ু সুন্দরভাবে বুঝিয়ে বলেছে বয়সটা কোনো ব্যাপার না, দুজনের বোঝাপড়া আর ভালোবাসাটাই আসল। আয়ু বেগম ঠিক করেছে এবং ইউনজনকে বলেই দিয়েছে তে এইচএসসি না দেওয়া পর্যন্ত দুজনকে আলাদা রাখবে, তারপর ধুমধাম করে বউ ঘরে তুলবে। এখন শুধুমাত্র ঘরোয়া ভাবে বিয়েটা পড়ানো হোক। এরপর দুই পরিবারের দফায় দফায় বৈঠক বসে বিয়ের ব্যবস্থা হয়ে গেল। বিয়ের দিনটা তের কাছে কেমন ঘোলাটে স্বপ্নের মতো মনে হলো। আয়ু বেগম একটা সুটকেস ভরে অনেকগুলো শাড়ি, জামা, কসমেটিক্স পাঠালেন। তাই দিয়েই তের চাচাতো বোন নেন্সি তাকে খুব সুন্দর করে বউ সাজিয়ে দিল। ঘরোয়া ছোট আয়োজন বলে খুব কাছের মানুষ ছাড়া অন্য কাউকে ডাকা হয়নি। বর বাসায় ঢোকার পর নেন্সি ছুটে গিয়ে তের কানে কানে বলল, ওই তোর জামাই তো কি চোস দেখতে। এই তোর জামাইয়ের ভাইটাই কেউ নাই? তে মুচকি হেসে নেন্সির কানে কানে জবাব দিল, ওইটা ওয়ান পিস তৈরি হয়েছে শুধুমাত্র আমার জন্য। নেন্সি সঙ্গে সঙ্গে ভুরু বাঁকিয়ে বলল, সত্যি করে বলতো, এটা কি প্রেমের বিয়ে? ষড়যন্ত্রের বিয়ে। বিকেল হতেই তে বউয়ের পরিচয় পেল, অর্থাৎ শুভ বিবাহ সম্পূর্ণ হলো। এরপর জঙ্কুককে তের ঘরে আনা হলো। তে মাথা তুলল না, একদমই না। জঙ্কুক সকলের আবদারে তের পাশ ঘেঁষে বসলো। সবার আবদারেই বেশ কিছু ছবি তোলা হলো। ছবি তোলা শেষ হতেই জঙ্কুক তের হাতটা আঁকড়ে ধরলো, চোখ তুলে তাকালো তের। মাতকীয় ঘোর লাগা দৃষ্টিতে দেখলো জঙ্কুককে। নারীকে সর্বদা ফুলের উপমা দেওয়া হয়, কিন্তু এই প্রথমবার কোনো স্ত্রীর কাছে তার স্বামীকে সাদা পাঞ্জাবি পরিহিত গন্ধরাজ ফুল মনে হলো। সেই ফুলের মন মাতানো সুবাসে আবারও হিম হিম অনুভূতি ফিরে আসলো তের মধ্যে। কিছুক্ষণ অবচেতন চিত্তে বসে রইল তে। চেতনা ফিরল আঙুলে ধারালো কিছুর স্পর্শে। জঙ্কুক তের অনামিকা আঙুলে একটা সোনার আংটি পরিয়ে দিল। তারপর ঘরোয়া আয়োজন শেষ হতে সন্ধ্যায় নিজের ফ্ল্যাটে ফিরে আসলো জঙ্কুক। সেদিন রাতে আর তাদের দেখা হলো না আগামী 2টা দিন। সকলের স্বাভাবিক আচরণ দেখে তের মনে হলো তার বিয়েই হয়নি। শুধুমাত্র তে টের পাচ্ছে তার মনোজগতে কি বিশাল ধরনের এক পরিবর্তন ঘটে গেছে। জঙ্কুকের ফোন নাম্বার তো তের কাছে ছিল, কিন্তু নিজের বিয়ে করা বরকে ফোন করে কি বলবে সে ভেবেই পেল না, আর কল করাও হয়নি। একসঙ্গে থাকা হলে না হয় ঘরে বাজার নেই, নুন চিনি নেই এসব বলে যখন তখন ফোন দিতে পারত। একসঙ্গে তো থাকা হয় না, তাই কথাও খুঁজে পাচ্ছে না তে। অথচ সে কিনা থাকে তের উপরের তালায়। শাশুড়ি ননদ দিনে 2 বার এসে দেখে যাচ্ছে, কিন্তু যার অপেক্ষা তে করে তার টিকিটাও দেখা যায় না। বিয়ের 3 দিন পরের কথা। হঠাৎ করেই আয়ু বেগম এসে ইয়ঞ্জনকে জানালো ওনারা বাসা ছেড়ে দিয়েছে। জঙ্কুকের অফিসে আসা যাওয়া করতে নাকি সমস্যা হচ্ছিল, তাই অফিসের কাছে বাসা নিয়েছে। বুকের ভেতরটা কেমন ভারী অনুভব করলো তে বুঝতে পারলো তার থেকে দূরত্ব বজায় রাখতেই জঙ্কুক ইচ্ছা করে এই কাজটি করেছে। হঠাৎ করে বিয়েটা জঙ্কুক সম্পূর্ণ অনিচ্ছায় করেছে, তাই তো নতুন বউয়ের প্রতি টান অনুভব করার বদলে উল্টো দূরে সরাতে চাইছে। জঙ্কুক পরের দিন সকালবেলায় পিকআপে মালামাল তুলতে লাগলো। তে নতুন বউ হওয়ার দায়িত্ব পালন করলো। নতুন এক সেট সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা দিয়ে তাদের হাতে হাতে টুংটাং সাহায্য করতে লাগলো। সবকিছু তোলা শেষ করে শাশুড়ি আয়ু আর ননদ জিমিন তাকে জড়িয়ে ধরে বিদায় জানালো। তে রাস্তার পাশেই দাঁড়িয়েছিল চুপচাপ। জঙ্কুকের সামনে দাঁড়িয়ে আলতো করে একবার তের মাথায় হাত দিল, ধীর সুরে বলল, মন দিয়ে পড়াশোনা করো, নিজের খেয়াল রাখো, কোনো কিছু প্রয়োজন হলে জানাতে সংকোচ করো না। জঙ্কুক চলে গেল। বিয়েতে কবুল বলার সময়ও তের চোখে পানি আসেনি, অথচ তের 4 দিনের বিয়ে করা পর যার সঙ্গে এখনো তের হৃদয়ের সংযোগ ঘটেনি, সেই পুরুষের প্রস্থানে 2 চোখে শ্রাবণ মেঘেরা চলছল করে উঠছে। ক্লাস
ক্লাসের সময় হয়ে গেছে, জলদি ওঠ। এত বেলা করে ঘুমালে শ্বশুর বাড়ির লোকেরা এক দরজা দিয়ে ঢোকাবে, অন্য দরজা দিয়ে ফিরিয়ে দিয়ে যাবে। বিয়ের পর থেকেই এই হচ্ছে তের প্রতিদিনের শুভ সকাল। সকালে নাস্তা বানাতে বানাতে মা গজগজ করবে আর শ্বশুর বাড়ির নাম তুলে কথা শোনাবে। পান থেকে চুন খসলেই আগে তের বাপের গোষ্ঠী তুলে নানান কথা শোনাতো। এখন সেই বিষয়টা ঘুরে তের শ্বশুর গোষ্ঠীর দিকে যাওয়া শুরু হয়েছে, যার কারণে তের বাপের গোষ্ঠীর আত্মীয়দের একটু সম্মান বেড়েছে। তে তার মায়ের কথা শুনে ঢুল ঢুল চোখে বাহিরে বের হলো। হাই তুলতে তুলতে বলল, ফিরিয়ে দিলে তো তোমার কাছেই দেবে, রাখবে না আমায়? ইয়ঞ্জন রুটি বানাতে বানাতে মুখটা ছামটা মেরে বলে, হ্যাঁ, তোদের সেবা করার জন্যই তো বেঁচে আছি। আমি তো তোদের দাসী বান্দি। তোর বাপ হলো নবাব আর তুই হলি নবাবের বেটি। এবার নবাবের বেটি সময় মতো কলেজে গিয়ে আমাকে ধন্য করুন। টেকুকের বিয়ের 1 মাস পার হয়ে গেছে। 1 মাস বাদে মেঘাচ্ছন্ন বিকেলে প্রথমবারের মতো স্বামীর ফোনে কল করলো তে। সেকেন্ড 10 বাদেই কানে ভেসে আসলো গম্ভীর সুর, হ্যালো তে। তে চমকে গিয়ে বলল, আপনি কি করে জানেন আমি কল করেছি? তোমার নাম্বার ছিল আমার কাছে। কথাটি শোনা মাত্রই কিশোরীতে হৃদয়ে অভিমান ভর করলো। রাগ ঠাক না করে সরাসরি বলে ফেললো, তাহলে ফোন করেন না কেন একবারও? কথাটি বলতেই তের মনে হলো কানের কাছে কেউ ফিসফিস করে হাসলো। এই কথার উত্তর না দিয়ে জঙ্কুক উল্টো বলল, তোমার পড়াশোনা কেমন চলছে? মনে মনে তে বলল, পড়াশোনার পুষ্টি কিলাই, কিন্তু মুখে বলল, ভালো। ভেরি গুড। আর কিছু বলবে? যেটা শোনা মাত্রই খুব অপমান বোধ করল তে। জঙ্কুক কি ভাবছে তে হ্যাংলা, তার সঙ্গে কথা বলার জন্য মরে যাচ্ছে? মোটেও না, মোটেও না, একদমই না, 1,00,00,000 না। তাৎক্ষণিক নিজের সম্মান বাঁচাতে কথা ঘোরায় তে, বলে ফেলে, তো যে কারণে ফোন দিয়েছিলাম আর কি। বলছিলাম যে আপনি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলেন। আম্মা সেদিন কথার ছলে বলেছিল আপনি ভার্সিটি পড়াকালীন টিউশন করতেন। আমার আসলে হায়ার ম্যাথ ও কেমিস্ট্রি সাবজেক্টে একটু দুর্বলতা আছে, তাই। বুঝেছি। আমি সপ্তাহে 2-1 দিন সময় দেওয়ার চেষ্টা করব। এত টেনশন নিও না। টেকুকের কথোপকথন এখানেই শেষ হয়ে যায়। পরদিন বিকালবেলা জঙ্কুক যায় তেকে পড়াতে। চিত্রটা তো হওয়ার কথা ছিল শিক্ষক আর ছাত্রের, তবে সেটা ইয়ঞ্জনের হই হুল্লোড়ে হয়ে যায় জামাই আদরের। জামাইকে কিভাবে আপ্যায়ন করবে তাই নিয়ে রান্নাঘরে ছোটাছুটি শুরু করে জঙ্কুক। আদরের অতিশয় বিব্রত হয়ে পড়ে, অসহায় চোখে চায় তের দিকে। তে তাকে উদ্ধারের জন্য রান্নাঘরে উকিয়ে দিতেই ইয়ঞ্জন থেকে ধমকে উঠে বলে, বিছানার চাদরটা তো বদলানো হয়নি, দ্রুত যা আলমারি খুলে লাল রঙের নতুন চাদরটা বিছিয়ে দে। ছেলেটা কত সময় ধরে এসে বসে আছে, ওকে রুমে নিয়ে বসা। রান্না হতে হতে সময় লাগবে, ততক্ষণে ফলমল কেটে দে। মা, উনি আমাকে পড়া দেখিয়ে দিতে আসছে, এসব করতে বারণ করেছে। বিয়ের পর জামাই প্রথমবার এসেছে, এখন আবার কিসের পড়া? যা বলছি ওটা কর গিয়ে। কাপড়টা বদলে ভালো একটা কামিজ পর, এগুলো যদি আমার শিখিয়ে দেওয়া লাগে। ইয়ঞ্জনের কথা শুনে এবার তেও বিভ্রান্তি বোধ করে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। ইয়ঞ্জনের রান্না হতে হতে জঙ্কুক তেকে কিছুটা পড়া দেখিয়ে দিতে লাগলো। তবে তেকুক একে অপরের সাথে সহজ হতে পারল না, চোখে চোখ তুলে তাকাতেও পারল না। সংকোচিতে খাটটা নুইয়েই রাখলো। রাতে খাওয়া দাওয়ার পর জঙ্কুক বিদায় নেওয়ার আগে থেকে সতর্ক করতে ভুলল না। বলল, এরকম হলে আমি কিন্তু আর পড়া দেখাতে আসবো না তে। তোমার জন্য ভালো হবে এমন দেখে টিচার রেখে দেব না হয়। আমার পরিচিত অনেক জুনিয়র আছে। তে তখন সংকোচ ভুলে চোখ তুলে তাকালো। কোনো কিছু না ভেবে ছটপটে গলায় বলল, এখনকার দিনকাল কিন্তু ভালো না। নিজের জিনিস নিজ দায়িত্বে না রেখে অন্যকে দায়িত্ব দিলে ক্ষতি কিন্তু আপনারই হবে। জঙ্কুকও আর নিজের ক্ষতি করল না। সপ্তাহে 2 দিন নিয়ম করে বিকালে এসে পড়িয়ে যায় তেকে। বাকি 5 দিনের বিকাল কাটে সেই 2 দিনের পড়া সামলাতে তের। এর মাঝে ইয়ঞ্জনের জামাই আদর করা একটুও কমেনি। মাঝে মধ্যে জঙ্কুককে চেপে ধরে বলে, রাত এখানেই থেকে যাও। তখন তেকুক দুজনই বেকায়দায় পড়ে যায়। জঙ্কুক এই ব্যস্ততা ওই ব্যস্ততা বলে সুন্দরভাবে পিছিয়ে যায়। তের বাবা সুবিন যেদিন বাসায় থাকে সেদিন জঙ্কুকের সাথে দাবা খেলা খুব ভালো জমে। মা বাবার সাথে খুব ভালো জমে গেছে, শুধু কোনো কিছুতেই জমছে না তের সাথে। একদিন ভোরে হুট করে তের বাবা সুবিনের নাম্বারে গ্রামের বাড়ি থেকে ফোন এলো। তার বড় ভাইয়ের এখন তখন অবস্থা। এটা শুনে সুবিন সপরিবারে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকালে বাসে উঠেছে তারা। পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকাল। ততক্ষণে চাচার বাড়িতে গ্রামের লোকজন ভরা। যে ভয়টা সারা রাস্তায় তারা পাচ্ছিল সেটাই হলো, তের বড় চাচা ক্যান্সারে আক্রান্ত ছিল। 2 বার দেশের বাহির থেকে চিকিৎসাও নিয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো না। দীর্ঘ অসুস্থতার অবসান ঘটিয়ে চলে গেল।
পৈতৃক বাড়িতে পা রাখতেই চাচির গলা ফাটা আহাজারি শুনতে পেল তে। চাচাতো বোন নেন্সি হাউমাউ করে কাঁদছে। তে নিজেকে ধরে রাখতে পারল না, নেন্সিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চাচার মৃত্যুতে বেশ কিছুদিন গ্রামের বাড়িতে থাকতে হলো তেদির। চতুর্থ দিন ছোট করে চাচার কুলখানির আয়োজন করা হলো। দুপুরে বাড়িতে অনেক মানুষ আসবে বলে তের মা ইয়ঞ্জুন সকাল সকাল তাকে গোসল সেরে ফেলতে বলল। চাচার বাড়ির পেছনে বিশাল পুকুর ঘাট। আগে এই ঘাট গোসলের জন্য ব্যবহার করা হতো, এখন আধুনিক বাথরুম আছে বিধায় ঘাটে সচরাচর কেউ আসে না। তে সাঁতার জানে না বলে জলাশয় এড়িয়ে চলে। আজকে বাড়িতে মানুষের আগমন বেশি, তাই গোসল করে নেন্সিকে সঙ্গে নিয়ে পুকুর ঘাটে গিয়ে বসেছিল। তেরা আগে যখন গ্রামে আসতো নেন্সি সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াতো, এমনকি তেকেও দুষ্টুমির সঙ্গী করতে ডাকতো। তবে এবার চিত্রটা ভিন্ন। নেন্সি বাবার সঙ্গে স্তব্ধ হয়ে আছে। তে চেষ্টা করছে তার মনটা ভালো করার। তে নেন্সির শুকনো মুখটা দেখে অসহায় চোখে পুকুরের পানির দিকে তাকায়। তাদের এই পুকুর ঘাট নিয়ে গ্রামে একটা গল্প প্রচলিত আছে। এই পুকুর ঘাটটা তার দাদা খনন করেছিল মাছ চাষের জন্য, কিন্তু কোনো এক বিচিত্র কারণে মাছেরা বাঁচত না। পরে তের দাদু এক হুজুরের কাছে শুনেছিল পুকুরে নাকি জিনের আসর আছে, তাদেরকে তাড়ানো না গেলে মাছ চাষ অসম্ভব। দাদু হুজুরকে দায়িত্ব দিয়েছিল জিন তাড়ানোর। সেই হুজুর নাকি তখন পুকুরের চারপাশে 4টা তাবিজ পুঁতে দিয়েছিল। এর বিনিময়ে একটা ছাগলও দাবি করেছিল। দাদু তখন বলেছিল মাছ বাঁচলে খামার থেকে দুধের গাবি দিয়ে দিবে। সেবার নাকি মাছে পুকুরটা এতটাই ভরে গিয়েছিল পুরো গ্রামের মানুষ এই পুকুরের মাছ নিয়ে খেয়েছিল, কিন্তু তাতেও নাকি জিনেদের উপদ্রব কমেনি। মাঝে মাঝে গ্রামবাসী সেজে নাকি পুকুরের আশেপাশে ঘুরে বেড়ায়। ছোটবেলা এইসব গল্প বলে বলে তেকে পুকুর পাড় থেকে দূরে সরিয়ে রাখা হতো। তেও ভয়ে আসতো না, তবে বড় হতে হতে ভয় কিছুটা কমে গেছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে তের মা ইয়ঞ্জনের ডাক ভেসে আসছে। তে ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে উঠে দাঁড়ালো। পেছনে ফিরে তাকাতেই আকস্মিক পাটা থেমে গেল তের। দেখতে পেল হিজল গাছের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জঙ্কুক। তেও এক মুহূর্তের জন্য বিশ্বাস করে ফেললো এটা আসল জঙ্কুক না, এ নিশ্চয়ই পুকুর পাড়ের সেই জিনটা যে মানুষের বেশ ধরে আসে। তে আটকে উঠে এক পা পেছাতেই পা পিছলে পড়ে যায় পুকুরের স্বচ্ছ পানিতে। সাঁতার না জানাতে পানিতে পড়ে কুলহারা হয়ে হাবুডুবু খেতে শুরু করছিল। ঠিক তখনই এক জোড়া সবল বাহু থেকে সযত্নে আঁকড়ে ধরে নিজের বুকের সঙ্গে। একটু ধাতস্থ হতেই তে টের পেল জঙ্কুক বুক সমান পানিতে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুকের সদ্য স্নিগ্ধ চোখ দুটোতে আজ রাজ্যের উদ্বিগ্নতা। তের ভেজা চুলগুলো মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। জঙ্কুক আলতো হাতে তা সরিয়ে দিয়ে বলল, তুমি ঠিক আছো তে? তে বোকা বোকা সুরে বলল, আপনি তাহলে আসল জঙ্কুক? জঙ্কুক ভুরু কোচকালো, বলল, তো তুমি কি নকল ভেবেছিলে? না মানে? তে কোনো কথা খুঁজে পেল না। জঙ্কুকদের এক হাত টেনে ধরে নিজের মুখে হাত বুলিয়ে দিল। তারপর কণ্ঠ নিচু করে বলল, আসল আমি কি ছুঁয়েছ? তে তা শুনে আস্তে করে খাটটা নড়ালো। শুধু পুকুরের পানি যথেষ্ট ঠান্ডা, অথচ তার গাল কান গলা গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। জঙ্কুক বলল, সাঁতার জানো না? 4 দিন হলো নিরুদ্দেশ, ফোন করে জানানো যেত না? আসলে পরিস্থিতি এমন ছিল যে খেয়াল ছিল না। পরে যখন খেয়াল হলো দেখলাম নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই আর কি। এটা আসলে মিথ্যা কথা। তে ইচ্ছা করেই জঙ্কুককে কিছু জানায়নি, দেখতে চেয়েছিল তার খবর না পেলে কেমন প্রতিক্রিয়া হয় জঙ্কুকের। কারণ এই লোক নিজে থেকে তেকে ফোন করে না, কোনো খবর নেয় না। তাই ভেবেছিল বড় জোর নিজে থেকে কল করবে, কিন্তু সরাসরি চলে আসবে তে সেটা ভাবেনি। তের ভাবনার মধ্যেই জঙ্কুক আবারও বলে, 2 দিন পড়াতে গিয়ে ফিরে এলাম, আগে জানা থাকলে সময় শ্রম বেঁচে যেত। কথাটি শুনেই মেজাজ হারালো তে। মানে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, সময় আর শ্রম গুরুত্বপূর্ণ। আপনার সময় আর শ্রমের অবমূল্যায়ন করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কথাটি বলেই তে সরে যেতে চাইল। সে ভুলে গিয়েছিল জঙ্কুককে অবলম্বন করেই তো সে ভেসে আছে। সরতে গিয়ে আবারও হাবুডুবু খাওয়ার দশা। তা দেখে জঙ্কুক হাসি লুকালো। আবারও জলের কবল থেকে থেকে উদ্ধার করে নিজের বুকে ঠাঁই দিয়ে বলল, তোমাকে সাঁতার শেখাবো? কোনো দরকার নেই, আপনাকে কষ্ট করে নিজের সময় আর শ্রম ব্যয় করতে হবে না। আমাকে এখন থেকে পড়াতেও আসতে হবে না, আমি টিচার খুঁজে নেব। তের কথা শুনে জঙ্কুক এবার কাঁধ দুলিয়ে হাসলো। তের কানের কাছে ঠোঁট এনে বলল, এখন দিনকাল ভালো না। নিজের জিনিস নিজ দায়িত্বে না রেখে অন্যের দায়িত্বে দিলে ক্ষতি তো আমারই হবে।
মুখ লুকানোর জায়গা খুঁজে না পেয়ে তের তো সত্যি এবার পানিতে ডুব দিতে ইচ্ছা হলো। এই লোকটা প্রতিবার তার কথা তাকে ফিরিয়ে দিয়ে লজ্জায় ফেলে দেয়। জঙ্কুক গ্রামে একা আসেনি, তার সঙ্গে এসেছে তার খালাতো ভাই ইউনু। ইউনুকে তে চেনে, মাঝে মাঝে জঙ্কুকদের ফ্ল্যাটে আসতো বেড়াতে। খুবই হাসি খুশি ধরনের মানুষ। তিনি পুকুর পাড়ে এসে তাদের গা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁত কেলিয়ে হেসে বলল, আরে জঙ্কুক, এসে জল পরি ধরতে নেমে পড়েছিস নাকি? তে তা শুনে অস্বস্তিতে পড়ে একটু সরে যেতে চাইল, তবে জঙ্কুক তাকে ছাড়ল না। শক্ত করে ধরে রেখে জবাব দিল, এ জল পরেই নয় রে ইউনু, এ হচ্ছে সাঁতার না জানা স্থলপরি। তাহলে কি স্থলপরীকে সাঁতার শেখানো হচ্ছে? কথাটি শেষও করতে পারে নাই। নেন্সি উঠে দাঁড়িয়ে ইউনুর কথা শুনে মুখ কুঁচকে বলে, ওরা কি করছে করুক না, আপনি কেন ওদেরকে ডিস্টার্ব করে সময় নষ্ট করছেন? চলুন এখান থেকে। নেন্সির ধমক খেয়ে ইউনু ভেবাচাকা খেয়ে গেল। সামলে নিয়ে সঙ্গে সঙ্গে জবাব দিল, কে তুমি? এত যে জ্ঞান দিচ্ছ, তা তুমি এতক্ষণ কি করছিলে? আমি তোর চাচাতো বোন, আর এটা আমাদের পুকুর পাড়। তোমাদের পুকুর পাড় বলেই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলাভাই আর বোনের রোম্যান্স দেখতে হবে? ওদের ঝগড়ার মাঝে জঙ্কুকের সাহায্যে ডাঙায় উঠে এলো তে। খেয়াল করলো জঙ্কুক তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। জঙ্কুকের চোখের ওই তীব্র দৃষ্টি পড়তে পেরে তে গুটিয়ে নিল নিজেকে। ভেজা শরীরটা নেন্সির দেহের আড়াল করে সেখান থেকে দ্রুত সরে পড়ল। উঠোনে সামিয়ানা টাঙিয়ে গ্রামবাসীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে দ্বিতীয় দফায় ইউনুর সঙ্গে দেখা হলো তের। তখনকার নেন্সির আচরণের জন্য দুঃখ প্রকাশ করলো। ইউনু তখন হেসে বলল, সে নাকি মেয়েটার কথায় খুব মজা পেয়েছে। বিকালবেলা তেদের গ্রাম ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই উদ্দেশ্যে দুপুর থেকেই গজগাছ শুরু করে নিচ্ছিল, কিন্তু প্রকৃতির চাওয়া ছিল ভিন্ন কিছু। বিকাল হওয়ার আগেই মেঘ গুড়গুড় করে আকাশ কালো করে ফেলেছে। বজ্রপাতের জন্য বাইরে পা ফেলার সাহস হলো না। বিদ্যুৎও চলে গেছে। মনে হচ্ছে যেন ঘন অন্ধকার নেমে এসেছে। চারদিক ভাসিয়ে তুমুল ঝড় উঠতেই দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হলো। এখন গ্রামে তেমন হারিকেন কুপির প্রচলন নেই। টর্চ লাইট অথবা চার্জার লাইটের আলো দিয়ে আধার নিবারণ করা হয়, কিন্তু সবগুলো ঘর পর্যন্ত চার্জারের আলো দেওয়ার ব্যবস্থা নেই। বিধায় মোমবাতিরও ব্যবস্থা করা হলো। জঙ্কুককে থাকতে দেওয়া হলো বারান্দার শেষ মাথায় অবস্থিত সর্বদক্ষিণের ঘরটাতে। নতুন জামাই বিধায় ইয়ঞ্জন তেকে বলল জঙ্কুকের ঘরে চার্জার লাইট দিতে, কিন্তু মায়ের প্রস্তাব নাকচ করে মোমবাতি নিল তে। কিন্তু সে ঘরে যেতে হবে বারান্দা দিয়ে। বাতাসের ধাক্কায় মোমবাতি টেকানো যাবে না, তাই গ্যাস লাইটও সঙ্গে করে নিল তে। বৃষ্টির ছাটে বারান্দা ভিজে গেছে। সাবধানে পা ফেলে সর্বশেষ ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো তে। ঝড়ো বাতাসে তের ওড়নাটা উড়ছে বেগতিক। কোনো মতে সেটাকে শায়েস্তা করে দরজায় টোকা দিল তে। তবে সন্দেহ হচ্ছে বৃষ্টি আর বজ্রপাতের কারণে সেই টোকার শব্দ জঙ্কুকের কান অবধি পৌঁছাবে কি। তের সকল ভাবনাকে ভুল প্রমাণিত করে দরজা খুলল জঙ্কুক। তে অতি দ্রুত ভেতরে ঢুকে গেল। জঙ্কুক রুমে এলো। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখা হয়েছে। ইউনুকে থাকতে দেওয়া হয়েছে তের চাচাতো ভাইয়ের ঘরে। এই কাজটা ইউনু নিজ ইচ্ছাতেই করেছে। ভাইয়ের বউ আছে যেহেতু তার থাকাটা বেমানান। তে সকল অস্থিরতা চেপে ধরে সরল মুখে মোমবাতি জ্বালানোর কাজে মন দিল। গ্যাস লাইটও বাতাসের ধাক্কায় অস্থিতিশীল। জঙ্কুক তা দেখে দরজা আটকে দিল। এবার অগ্নিশিখা স্থিরতা পেলেও তের হাত দুটি অস্থিরতা লাভ করলো। তা দেখে জঙ্কুক তের হাত থেকে গ্যাস লাইট নিয়ে নিল। সেকেন্ড কয়েকের মাথায় জ্বলে উঠল মোমের তামাটে আলো। জঙ্কুক মোমটা টেবিলে রেখে খাটে গিয়ে নির্বিকার ভঙ্গিতে বসলো। তেও কোনো দিকে না তাকিয়ে সোজা খাটে গিয়ে এক পাশে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। জঙ্কুক অবাক সুরে বলল, কি হলো? আজকে আমাদের এক ঘরে থাকতে বলেছে। থাকবে বুঝলাম, তবে এভাবে ছুটে এসে শোয়ার কি হলো? যদি বলেন মেঝেতে বিছানা করে শুতে, তাই আগে ভাগে জায়গাটা দখল করলাম। কথাটি শেষ হলেই তের কানে হাসির শব্দ ভেসে আসলো। জঙ্কুক দাঁত বের করে হাসছে। হাসতে হাসতেই তের দিকে তাকিয়ে বলে, খুব বাংলা সিনেমা দেখো নাকি? তে হাঁপ ছেড়ে উঠে বসে বলে, তার মানে নিচে শুতে বলবেন না? এত বড় খাট যেহেতু আছে, খাটের জায়গা হবে। জায়গা না হলে হয়তো বলতাম। তে আর কোনো কিছু বলার মতো খুঁজে পেল না। জঙ্কুক কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করে, তারপর খাটে নিজের অংশটুকু বুঝে নেয়। বালিশে মাথা রেখে বলে, তে কাল খুব সকাল সকাল বেরিয়ে পড়বো আমরা, ঘুমিয়ে পড়ো। তুমুল বৃষ্টির রাতটা তের অন্তরে সুপ্ত বাসনাকে একদম নিরাশ করলো না। বৃষ্টি
বৃষ্টির দাপটে চারপাশ শীতল হয়ে আছে। ঘুমের মধ্যে তীব্র ঠান্ডায় হাত পা গুলিয়ে যাচ্ছিল তের। দুজনের জন্য একটা কাঁথাই বরাদ্দ ছিল, সেটা জঙ্কুকের জন্য রেখে তে তার কাঁধের ওড়নাটা মেলে পুরোটা গায়ে জড়িয়ে নিল। তাতেও শীত মানল না। ঘুমের মধ্যে ঠান্ডায় উষ্ণতা পেতে জঙ্কুকের দিকে কিছুটা গা এগিয়ে দিল। জঙ্কুক বিন্দু পরিমাণও নড়ল না, তের কাছ থেকে দূরেও সরল না। তবে কিছু মুহূর্ত পর আধারে আবছা আলোতে তে দেখলো জঙ্কুক উঠে বসে কাঁথাটা দুজনের গায়েই জড়িয়ে দিয়েছে। আরামে আরো একটু মিশে গেল তে জঙ্কুকের বুকে। জঙ্কুক থেকে সরায় না। তের মুখটা তখন গিয়ে ঠেকেছে জঙ্কুকের বুকে। তবে জঙ্কুক নড়ে না, থেকে ধরেও না, সরেও না। ওভাবেই কিছুক্ষণ পরে থাকে দুজন। কিছু মুহূর্ত পর জঙ্কুক তের কাঁধে হাত দিয়ে থেকে সামনের দিকে ঘুরিয়ে দিতেই তের পিঠ এসে থাকে জঙ্কুকের বুকে। তারপর তের পিঠের সাথে নিজের বুক ঠেকিয়ে একেবারে থেকে নিজের বুকের মধ্যে নিয়ে তের চুলে মুখ ডুবিয়ে চোখ বুজে জঙ্কুক তের চুলের মধ্যে নাক ডুবিয়ে মিনমিন কণ্ঠে বলে, তে নড়াচড়া বন্ধ করো। তে শুনলো সে কথা। এটুকুই পুরুষালী তপ্ত সান্নিধ্যে মিশে সেই সাধারণ রাতটা অসাধারণ হয়ে ধরা দেয় তের কাছে। পিকুকে নিরন্তর প্রেমহীন বিবাহিত জীবন কাটছিল মুহুর গতিতে। দেখতে দেখতেই কিশোরীতে কলেজের ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠল। আর ওঠা মাত্রই চলে আসলো রমজান মাস। তের কিশোরী মনটা কষ্টে জর্জরিত। ভেতরে ঝড় হচ্ছে, তুফান হচ্ছে। তার বিয়ের প্রথম রমজান এটা। বান্ধবীদের কাছ থেকে গল্প শুনেছে তাদের বয়ফ্রেন্ডরা সেহরিতে ডেকে দেয়, কিংবা সেহরি পর্যন্ত জেগে ওদের সঙ্গে গল্প করে। এদিকে তার বৈধ সামাজিক স্বীকৃতি প্রাপ্ত বর কোনোদিনও বলতে পারবে না ফোন দিয়ে দুইটা প্রেমালাপ করেছে। গ্রামে সেই যে দুজনের কাছাকাছি আসার সৌভাগ্য হয়েছিল, ভেবেছিল এবার হয়তো সম্পর্কটা পাঁচটা দম্পতির মতো সহজ হবে, কিন্তু না, আগের থেকেও যেন দূরত্বটা আরো বেড়ে গেছে। ভীষণ মন খারাপ নিয়ে 3টা রোজা পার করেছে তে। শেষবার যখন জঙ্কুক পড়াতে এসেছিল তখন বলে গেছে রমজানে পড়াতে আসবে না। সত্যি আসলো না তো আসলো না, একটা ফোনও করলো না। চতুর্থ রমজানে কলেজে গিয়ে 2টা ক্লাস করে বের হয়ে পড়লো কলেজ থেকে তে। বাড়ির পথ না ধরে চলে গেল জিমিনের স্কুলে। বেসরকারি স্কুল রমজানেও চালু থাকে। জিমিন থেকে দেখতে পেয়ে প্রচুর খুশি হয়ে যায়। ভাবি ভাবি বলে জড়িয়ে ধরে, নানান বাহানা করে, অভিমানও করে, জোর করে টেনে বাসায় নিয়ে যায় নিজের সঙ্গে। সেখানে আয়ু বেগম থেকে দেখে খুব খুশি হয়। আনন্দে বুকে জড়িয়ে ধরে বলে, আল্লাহ, রোজা রেখে আমার বৌমার মুখটা দেখে শুকিয়ে গেছে, সমস্যা নাই, ইফতারের পর আবারও তাজা হয়ে যাবা। তে আপত্তির সুর টানলো, না না আম্মা, আমি এখনই চলে যাব। জিমিন জোর করলো তাই। জোর করলো বলে আশা, আম্মাকে দেখতে ইচ্ছা করে না? দেখতে ইচ্ছা করে বলেই তো চলে এসেছি। বেশ করেছো, যখন ইচ্ছা নিজের বাড়িতে চলে আসবে, একদমই লজ্জা টজ্জা পাবে না। জঙ্কুক আপত্তি করলো দেখে, নয়তো এতদিনকে আমি ঘরের বউকে দূরে রাখতাম, তোমাকে ঘরে তোলার প্রহর গুনছি আমি। আয়ু বেগমের সরল কথা শুনে মনে মনে আহত হলো তে। শাশুড়ি আর ননদ তাকে যতটা চায় তার থেকে তো বেশি তার স্বামীর চাওয়ার কথা ছিল, অথচ দিব্যি তাকে ভুলে বসে থাকে। সেই তো বারবার হ্যাংলার মতো পিছু ঘুরে হ্যাংলামির চূড়ান্তে এসে এখন তার বাসায় এসে বসে আছে। এই কথাটা জঙ্কুক জানতে পারলে নিশ্চয়ই আরেকটু দাম্ভিক হয়ে উঠবে। মনে মনে শপথ করল তে, আর নয় ধরা দেওয়া যে তাকে মনে করে না তার জন্য নিজেকে কষ্ট দেবে না, না না না। আয়ু তো ভীষণ জোরাজোরি করলো ইফতার পর্যন্ত থাকতে। জঙ্কুক অফিস থেকে এসে তাকে বাড়িতে পৌঁছে দেবে ইত্যাদি অনেক কিছু। জিমিনটাও হাত ধরে টানাটানি করলো। তবে তে সমস্ত কিছু উপেক্ষা করে বাহানা দিয়ে চলে এলো। সেদিন থেকেই তে জঙ্কুকের অফিস টাইম বাদে বাকিটা সময় ফোন বন্ধ রাখতে শুরু করলো। এক সপ্তাহ পর কলেজে ঈদের ছুটি পড়তেই ইয়ঞ্জনের কাছে আবদার করলো তে গ্রামের বাড়ি যাবে, নেন্সির সাথে এবারে ঈদ করবে। প্রতি বছর তো রোজার ঈদ শহরেই করে আর কোরবানির ঈদ করে গ্রামে, তবে এবার চাচাকে ছাড়া নেন্সিদের প্রথম ঈদ একা একা লাগবে। তাই তে চাচ্ছে এবারে রোজার ঈদটাও গ্রামে গিয়ে করতে। তে কথা শুনে সুবিনও রাজি হয়ে গেল। এবার রোজার ঈদ তারা গ্রামে করবে, তবে তে এখনই যেতে চাচ্ছে। আগে তো সুবিন থেকে গ্রামে পৌঁছে দিয়ে পরদিন আবারও শহরে ফিরে এলো। নেন্সির সঙ্গে দোষীপনা করে 2টা দিন ভালোই কাটলো তের। পরদিনই মা ফোন করে বলল, জঙ্কুক নাকি তোকে ফোন করে পাচ্ছে না। তে সরল কণ্ঠে বলল, মা মাঝে মাঝে ফোনটা ডিস্টার্ব করে, তাই হয়তো পায় না। ইয়ঞ্জন থেকে বলল জঙ্কুককে ফোন করতে। তে মনে মনে ভেঙচি কাটলো। ফোনটা আবারও বন্ধ করে দিল। মনটা কেন জানো তার অনেক বেশি ফুরফুরা লাগছে। 25তম রমজানে ইয়ঞ্জন আর সুবিন দুজনেরই তো গ্রামে চলে আসার কথা ছিল।
কিন্তু সেদিন সুবিন একাই এলো। বললেন তে শাশুড়ি মা আয়ু নাকি অসুস্থ, তিনি ইচ্ছা পোষণ করেছে এবারের ঈদ তে শ্বশুর বাড়িতে সবার সাথেই কাটাবে। অজ্ঞাত পরদিন সকাল বেলায় তে তার বাবার সাথে বাসে উঠল। তার কিছুক্ষণের মধ্যেই সুবিনের ফোনে কল আসে জঙ্কুকের। দু একটা কথা বলে সুবিন ফোনটা তের দিকে এগিয়ে দিল। এবার আর এড়ানো গেল না জঙ্কুককে। ফোন কানে ঠেকিয়ে লম্বা এক সালাম দিল তে। আসসালামু আলাইকুম। জঙ্কুক সালামের উত্তর দিল গম্ভীর কণ্ঠে, ওয়ালাইকুম সালাম। তারপর গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে ফোনে পাওয়া যায় না কেন? তে ফোনটা খুব ডিস্টার্ব করে ইদানিং, তারপর আবার গ্রামে নেটওয়ার্কও পাওয়া যায় না, তাই আর কি। বাড়ি ফিরলে নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে আশা করি। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তে বলে, উফ, ভেবেছিলাম এবারের ঈদ গ্রামে করব, পারলাম না, কি যে কষ্ট হচ্ছে। তা শুনে জঙ্কুক ছোট্ট করে বলল, সাবধানে এসো। কথাটি শেষ করে খট করে ফোনটা কেটে দিল জঙ্কুক। তে সঙ্গে সঙ্গে হেসে ফেলল। নেন্সি কেনই দিয়ে কোথা মেরে বলল, কি কথা বলেছি যে এভাবে হাসছিস? তে তো গ্রামে ঈদ করতে পারলো না, তাই নেন্সিকে সঙ্গে করে নিয়ে এসেছে একসঙ্গে ঈদ করবে বলে। তে নেন্সির কথা শুনে বাসের সিটে গা এলিয়ে দিয়ে বলল, বোঝার সময় হয়নি, হলে বুঝবি। তেরা বাসায় পৌঁছাতে দুপুর পেরিয়ে বিকাল ছুঁই ছুঁই। রোজা রেখে জার্নি করে ক্লান্ততে গোসল সেরে সবে মাত্রই বিছানায় গাটা এলিয়েছে, ঠিক তখনই জঙ্কুক আসে তেদের বাসায়। জঙ্কুককে তার রুমে ঢুকতে দেখে বিছানা থেকে তড়িৎ গতিতে উঠে বসে তে। জঙ্কুকের অচল চাহনিটা তার উপরে নিবদ্ধ। পুরো 31 দিন পর লোকটাকে সামনাসামনি দেখা। তে দ্রুত বালিশের ওপাশ থেকে ওড়নাটা গলায় জড়িয়ে বলল, আপনি এ সময় রমজান মাসে তো পড়া দেখাবেন না বলেছিলেন। পড়া দেখানো ছাড়া আসতে পারি না। কোনোদিন তো আসতে দেখিনি, তাই বললাম। জঙ্কুকদের মুখোমুখি খাটে বসে পড়ল, হাতটা বাড়িয়ে বলল, ফোনটা দেখি। তে কাপা কাপা হাতে জঙ্কুকের হাতে ফোনটা তুলে দিল। ফোন বন্ধ কেন? বোধহয় চার্জ নেই। জঙ্কুক পাওয়ার বাটন চাপতে ফোনটা অন হয়ে যায়। 56% চার্জ আছে। তা দেখে তে বলে, ইদানিং ডিস্টার্ব করে সেলটা পুরনো হয়ে গেছে তো, তাই। বাহানা হলেই বাকি। যোগাযোগ রাখতে আপত্তি? একতরফা কোনো কিছুই তো দীর্ঘস্থায়ী হয় না। রোজার শুরুতে বাড়ি গিয়েছিলে, আমার সাথে দেখা না করে চলে এলে কেন? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা তো কখনো প্রকাশ করেননি। প্রকাশ না করলে যে ইচ্ছা করে না, সেটা তোমাকে কে বলল? এতই যদি দেখার ইচ্ছা থাকতো নিজেই আসতেন। জঙ্কুক চেয়ে আছে তের দিকে। তার চোখের ভাষা যেন আজকে সমুদ্রের গভীরতা। জঙ্কুক নিচু সুরে বলল, খুব পেকে যাচ্ছ তে। তো আপনি কি চাচ্ছেন আমি সারা জীবন কাছেই থাকি? তাই কি থাকার কথা না? মৌসুম এলে ফল পাকবে। আপনি চোখ মুখ ইন্দ্রিয় বন্ধ করে রাখলে কি সব বন্ধ থাকবে? আচ্ছা দেখি কতটা পেকেছ। জঙ্কুক এক হাতে তের গালটা শক্ত করে চেপে ধরে তের ঠোঁট নিজের ঠোঁটে মিশিয়ে দিল। শান্ত কোমল ছিল না সেই ছোঁয়া, অত্যন্ত কঠিন আর খুব তীব্র ছিল সেই স্পর্শ। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে জঙ্কুক বলে, আহা, তোমার বাড়িতে বোধহয় এসব ঠিক হবে না। কতটা পেকেছ সেটা আমার বাড়ি নিয়ে গিয়ে দেখবো। জঙ্কুক চলে যেতেই তে ফোন হাতে নিয়ে গুগলে সার্চ করলো, চুমু খেলে কি রোজা ভাঙে। ঈদের আগের দিন তেদের বাসায় জঙ্কুকদের সপরিবারে দাওয়াত করা হলো। সেই সুবাদে তের শ্বশুর বাড়ির সকলে আসবেন রমজানের শেষ ইফতারি করতে। ইয়ঞ্জন কাটা বাছা আর বাটা ঘষা করার জন্য জাবেদা খাতুনকে ডেকে পাঠালো, কিন্তু কাজের আশেপাশে মুখটা জাবেদা খাতুনের বেশ চলছে। কথায় কথায় জানালো রোজ নাকি 2 দিন আগে এক ছেলের হাত ধরে পালিয়েছিল, আবার 2 দিন পরই ফিরে এসে বাপমার হাত পা ধরে বাড়িতে ঠাঁই পেয়েছে। জাবেদা খাতুন তো গর্ব করে কয়েকবার বলেই ফেললো, এই জাবেদা খাতুন ছিল দেখেই তো, এই জাবেদা খাতুন ছিল দেখেই নাকি তের বিয়েটা হয়েছে। নয়তো আজকালকার ছেলেদেরকে তো বিশ্বাস নেই, দেখা যেত মজা লুটে ছেড়ে দিয়েছে। জাবেদা খাতুনের বেফাস কথায় টিকতে না পেরে মেহমান আসার আগেই ইয়ঞ্জন তাকে সালামি ইফতারি সমেত খাবার দিয়ে বিদায় করে দিল। তে আর নেন্সি ইফতারের টেবিল সাজাতে সাজাতে মেহমান চলে আসে। বিয়ের পরে আজ দ্বিতীয়বারের মতো তের শাড়ি পরা হলো। নেন্সি খুব সুন্দর করে শাড়ি পরাতে পারে, খুব সুন্দর করে সাজাতেও পারে। তেকে হালকা মেকআপে সাজিয়ে দিল, দুহাত ভরে সুন্দর ডিজাইন করে মেহেদিও দিয়ে দিল। হাতের তালুতে জঙ্কুকের নামটি লিখতে ভুলল না। আজ আক্ষরিক
মধ্যে নিজেকে বউ বউ লাগছে তের। শ্বশুর বাড়ির সকলের জন্য খাবার পরিবেশন করছে, হাসছে, লজ্জা পাচ্ছে, কার কি প্রয়োজন খেয়াল রাখছে। তবে জঙ্কুকের সাথে চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গেই চোখ ফিরিয়ে নিচ্ছে, কাজের বাহানায় ছুটছে এদিক ওদিক। আজকে সন্ধ্যাটা যেন অদ্ভুত এক সৌন্দর্য নিয়ে এসেছে তের জীবনে। জঙ্কুকের খালা যিশু আর তার ছেলে ইউনু এসেছে তাদের সঙ্গে। জঙ্কুকের খালা যিশু নেন্সিকে দেখে তার পরিচয় জানতে চাইল। ইয়ঞ্জন তখন নেন্সির পরিচয় দেয়, আর কিছুদিন আগে যে তার বাবা মারা গেছে সেটাও বলে, আর এখন যে ওর ভাইরা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেটাও বলে। তাই তো তের বাবা তাকে গ্রাম থেকে নিয়ে এসেছে ঈদ তাদের সাথে করবে বলে। যিশু নেন্সির মাথায় হাত বুলিয়ে অনেকটা আদর করে দেয়। তার সঙ্গে এটাও বলে, বাবা আর স্বামী ছাড়া মেয়েদের প্রকৃত অভিভাবক কেউ হতে পারে না, তাদের ছায়া না থাকলে সমাজে দাম নেই, এটাই বাস্তব। সে কথা শুনে ইউনু বলে, কিন্তু বাবা আর স্বামী দুজনেই তো কোনো না কোনো সময় দুর্ঘটনায় মারা যেতে পারে। সব থেকে বড় অপশন হচ্ছে নিজের অভিভাবক নিজে হওয়া। তখন সমাজের দাম পাওয়ার দরকার হবে না, নিজেই সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলতে পারবে। নেন্সি আস্তে করে ইউনুর কথার জবাবে বলে, অবশেষে একটা ভালো কথা বলেছেন বেয়াই সাহেব, এসেছেন অব্দি তো খালি পচাচ্ছেন। তে মুচকি হাসলো তাদের দেখে। বেয়াই বেয়ান খুনসুটিতে মেতেছে, সুযোগ পেলেই তো নেন্সিকে ভীষণ খেপাচ্ছে। নেন্সিও লুচির মতো ফুলছে। ওদিকে একজোড়া শান্ত পর্বতের মতো চোখ নীরবে দিকে অবলোকন করছে, ইশারায় ডাকছে। বুঝেও তে সবটা না বোঝার ভান করে তাকে চালিয়ে ভীষণ মজা পাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পর থেকে সঙ্গে নিয়েই বাড়িতে রওনা হলো জঙ্কুক। এই প্রথমবার তের শ্বশুর বাড়িতে যাত্রা ঈদ উপলক্ষে। যদিও প্রথমবার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মেয়েরা কাঁদে, কিন্তু তে হাসতে হাসতেই গাড়িতে উঠল। শ্বশুর বাড়িতে পা দিতে জঙ্কুক যেন কোথায় বেরিয়ে গেল। জিমিন চাঁদ দেখে এসে বায়না ছুড়ল হাতে মেহেদি পরিয়ে দিতে হবে। জিমিনকে মেহেদি পরিয়ে দিতে দিতে শাশুড়ি মায়ের সাথে গল্প করছিল তে। এক পর্যায়ে আয়ু বেগম বলল, আমার তো সেই বিয়ের শুরুতে ইচ্ছা ছিল তোমাকে ঘরে তুলবো, কিন্তু জঙ্কুক আপত্তি করলো। এমনকি বিয়ের 4 দিন পরে বাড়ি ছাড়া ঝামেলা করতে হলো। সে বলল ওখানে একই বাড়িতে থাকলে নাকি তোমার পড়াশোনার মনোযোগ নষ্ট হবে। আবার 20 রমজানে জঙ্কুক নিজে এসে বলল দিনকাল ভালো না, অল্প বয়সী মেয়েরা আবেগের বশে বিপথে চলে যায়। তোমার বৌমা যে চলে যাবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। ওকে মাঝে মধ্যে এনে 2-1 দিন তোমার কাছে রাখো, তাহলেই তো সংসারের জন্য মায়া হবে। জঙ্কুকের সম্মতি পেয়েই তো তোমার বাবাকে জানালাম এবারে ঈদ নতুন বউকে সঙ্গে নিয়েই করতে চাই। তাছাড়া বয়স হচ্ছে, শরীরটাও আগের মতো চলে না, তাই ভাবলাম যার সংসার তাকে এনে একটু পরিচয় করাই। তুমি মন খারাপ করনি তো? কথাটি শোনা মাত্রই তে তার শাশুড়ি আম্মাকে জড়িয়ে ধরে কালে একটা চুমু খেলো, বুঝিয়ে দিল সে মন খারাপ করেনি। জিমিনের এক হাতে মেহেদি পরানো হতেই জঙ্কুক বাড়িতে ফিরল। তে সেদিকে চেয়েও দেখলো না। জিমিনের সাথে গল্প করতে করতে আরেক হাত ভরে মেহেদি পরালো। রাত 10টায় জঙ্কুকের বেডরুমে থেকে প্রবেশ করতেই হলো। জঙ্কুক বিছানায় বসে ফোন দেখছিল। থেকে ঢুকতে দেখে ফোনটা রেখে বলল, সময় হলো? তে হাই তুলতে তুলতে বলল, অবশেষে ঘুমানোর সময় হলো। যা শোনা মাত্রই জঙ্কুক কপাল কুঁচকালো। তে প্রথমবারের মতো পূর্ণ অধিকার নিয়ে স্বামীর ঘরে প্রবেশ করলো। সমস্ত কিছুতেই সে মোহিত হয়ে আছে, শুধু স্বামীকেই তোয়াক্কা করছে না। তে ঘুরে ঘুরে ঘরের প্রত্যেকটা আসবাবপত্র মনোযোগ দিয়ে দেখে। জঙ্কুক ততক্ষণে বিছানা থেকে নেমে এসেছে। তের পেছনে দাঁড়িয়ে বলে, এত কি দেখো? আমার ঘর, প্রত্যেকটা জিনিস এত আপন আপন লাগছে। আর ঘরের মানুষটা? তে না ঘুরেই জবাব দিল, সেও তো আপন। ওই তাকে তো এভাবে দেখছো না? সে কণ্ঠে হিংসা ছিল নাকি আক্ষেপ তে বুঝতে পারল না। বিছানায় বসে দুহাত মেলে দিল জঙ্কুকের দিকে, হেসে বলল, কেমন লাগছে? হাতের তালুতে যেখানে জঙ্কুকের নামটা লেখা ছিল সেখানে আঙুল দিয়ে ছুঁয়ে দিল জঙ্কুক। মুখে বলল, সুন্দর লাগছে। চুমু খাওয়ার মতো সুন্দর না? এর জবাবে কিছুটা থমকে গেল জঙ্কুক। পর মুহূর্তে নিজের ভুল সংশোধন করে নিল। তারপর তের দুহাতের তালুতে সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল জঙ্কুক। চোখ তুলে তের মুখের দিকে তাকিয়ে বলল, তে তোমার গাল দুটো চুমুক খাওয়ার মতোই সুন্দর। কথাটি বলতে বলতে জঙ্কুক হাত দিয়ে নিজের উরুর দিকে ইশারা করলো। কিশোরীদের মন আনন্দে উৎফুল্ল। সে বিনা বাক্যে জঙ্কুকের উরুতে বসে দু হাতে গলাটা জড়িয়ে ধরতেই জঙ্কুক ঠোঁট বসায় তের দু গালে, শব্দ করে করে চুমু খায়। ততক্ষণে শাড়ির আঁচল ভেদ করে জঙ্কুকের হাত পৌঁছে গেছে তের পিঠে। তে না ছটপট করছে না নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, সে উপভোগ করছে সবটা নিজে থেকেই। জঙ্কুকের ঠোঁটে নিজের গাল দুটো ঘষে দিচ্ছে বারবার। জঙ্কুক খুব উপভোগ করছে তের এমন কর্মকাণ্ড। জঙ্কুকের ঠোঁটে নিজের গাল ঘষতে ঘষতেই তে বলে, ওদি
সেদিন রোজার মধ্যে চমটা দিলেন? ভয় পেয়েছিলে, অতটুকুতে রোজা ভাঙে না সোনা। আপনি আমাকে পছন্দ করেন জঙ্কুক? এটা কেমন প্রশ্ন? আপনি আমাকে একটা দিনও ফোন করেননি, কোনো খবর নেননি। তোমার পড়াশোনা নষ্ট করতে চাইনি আমি। কিছু করতে চাননি। আপনার বিরহে আমার এমনিতেই পড়া নষ্ট হয়েছে। এত বিরহে থাকার কি ছিল? বোঝেন না আপনি, আমি খুব মিস করেছি আপনাকে। কথাটা জঙ্কুকের কানে পৌঁছাতে দেরি, তবে তার হাত হাতের পিঠ থেকে বুকে উঠতে দেরি হলো না। জঙ্কুক আদেশে শক্ত হাতে চেপে ধরে সেখানটায়, সঙ্গে সঙ্গে এতে মুখ দিয়ে ছোট্ট একটা শব্দ করে। ফল তো দেখছি ভালোই পেকেছে, খাবো নাকি? এ কথাটা কি ছিল কে জানে। তে নিজে থেকে জঙ্কুকের ঠোঁট বসিয়ে দিল। জঙ্কুক ঠোঁট চেয়ে হাসলো, তারপর চুমু খেতে খেতে তের আকর্ষণীয় জায়গাগুলোতে হাতে চালাতে শুরু করলো। জঙ্কুকের চিন্তাধারাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিল তে তার আচরণ দ্বারা। যাকে কিশোরী ভেবে, অল্প বয়স ভেবে, পড়াশোনা নষ্ট হবে ভেবে বিয়ের পর সঙ্গে আনলো না, এতটা দূরত্ব মেনটেন করে থাকলো, সে কিনা এখন জঙ্কুকের এতটা স্পর্শ আবেশে অনুভব করছে, চোখ বন্ধ করে গংড়াচ্ছে। বউ থাকার পরেও এতগুলো রাত বিছানায় একা ছটফট করলো কি এর জন্য? একটা বারের জন্য। নাতে থামতে বলছে না, কোনো কিছুতে অনাগ্রহ দেখাচ্ছে, উল্টো জঙ্কুককে নিজের দিকে টানছে, জঙ্কুককে উন্মাদ করছে নিজের আচরণ দ্বারা। তে এত স্পারেট হয়ে উঠেছে জঙ্কুককে নিয়ে যে রুমের লাইটটা অব্দি বন্ধ করতে বললো না। জঙ্কুক সারা খুলে তের পাকা ফলগুলো দেখে, সেখানে মুখ ডুবায়, চুপ খায়। তে দুহাতে জঙ্কুকের মাথার চুল খামচে ধরে নিজের সাথে জঙ্কুকের চেপে রাখে, তাতে বোঝাই যাচ্ছে ফল একেবারে পেকে গেছে। জঙ্কুক আর দেরি করলো না, দেখে নিয়ে বিছানা পেয়ে পড়ল। জঙ্কুক ভাবলো চূড়ান্ত ধাপে পৌঁছালে হয়তো তার কিশোরী বউ ভয় পাবে, আপত্তি করবে, তবে তার ধারণা ভুল প্রমাণিত করলো তে আবার। তের সহ্য শক্তি অনেক, ভয় পাচ্ছে না এমনটা না, তবে তার এটা চাই। বিয়ে হয়েছে, এ তো বছর হয়ে যাবে, তার আক্ষেপ আকাঙ্ক্ষা স্বামীর প্রতি তো জন্মাবেই। সেই আক্ষেপ আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া থেকে তো ধৈর্য শক্তি তৈরি হয়ে গেছে। হুট করে ঘাড়ে চেপে বসলে মানুষ ভয় পায়, কিন্তু তার বেলায় বিষয়টা ভিন্ন। সে তো ভাবার আর কল্পনা করার অনেক সময় পেয়েছে। জঙ্কুক মাঝখানে বসে তীর দিকে তাকায়, পুরোটা শরীর লাল হয়ে আছে মেয়েটার, চোখ বন্ধ, নিঃশ্বাস বেগতিক, বুকটা ওঠানামা করছে। জঙ্কুক মিঠা পানির স্বাদ গ্রহণ করার জন্য একেবারে প্রস্তুত। অ্যানাকন্ডাও সেই পথে প্রবেশের জন্য প্রস্তুত, একদম দুয়ারেই দাঁড়িয়ে আছে। জঙ্কুক একটু থেমে তের দিকে তাকাতেই তে চোখ মেলে তাকায় জঙ্কুকের দিকে, দুহাত বাড়িয়ে নিজের কাছে ডাকে। জঙ্কুক ঝুঁকে যেতেই তে জড়িয়ে ধরে জঙ্কুকের গলা, জঙ্কুকের সাথে ঠোঁটটা ঘষে দিয়ে তে মিনমিন করে জিজ্ঞাসা করে, You love me? ইয়েস, আই লাভ ইউ। তে একটু হেসে জঙ্কুকের ঠোঁটে খায়। জঙ্কুক বলে, তে ভয় লাগছে, সহ্য করতে পারবে? তে শক্ত করে জঙ্কুকের গলা জড়িয়ে ধরে জঙ্কুকের কানে ঠোঁট ছুঁয়ে মিনমিন করে বলে, জান, ভয় লাগছে তো খুব, একবারেই পুরোটা দিয়ে দাও, যা আমার হয়ে যাক। তের এমন আবেগী আদুরে সম্বর্ধনে জঙ্কুকের ভেতরে যেন আগুন জ্বলে গেল। মাথাটা নিচু করে তের কাঁধে জোরে কাঁপল, সঙ্গে সঙ্গে এক ধাক্কায় পুরোটা দিয়ে দিল ভিতরে। তে নিজের চিৎকার বন্ধ করার জন্য দাঁত দিয়ে নিজের ঠোঁটি কামড়ে ধরল। জঙ্কুকও আবেশে আত্মহারা নিজের কাজ চালিয়ে গেল নিজের মতো করে। জঙ্কুক পুরোটা রাত তে চোখ ছিল আর আবেদনময়ী কণ্ঠে বারবার বলছিল, তে আমার চান, গোটা তুমিটাই তো চুমু খাওয়ার মতো সুন্দর সোনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়টা সামনে ঘনিয়ে এসেছে। এদিকে পড়াশোনায় একদম মন নেই তের। ঈদের শ্বশুর বাড়ি ঘুরে আসার পর থেকে পড়াশোনা বাদ দিয়ে গিন্নিপনা দেখানোতে ব্যস্ত হয়ে পড়েছে। তের কর্মকাণ্ড দেখে জঙ্কুক হতাশ হয়ে তার মা আয়ু বেগমকে বলেছিল, এ কারণেই তো পরীক্ষা শেষ হওয়ার আগে বউ ঘরে তুলতে নিষেধ করেছিলাম, এমন চলতে থাকলে নিশ্চিত ফেল করবে। অতঃপর সবাই বুঝতে পেল পড়াশোনা নষ্ট হবে দেখে জঙ্কুক এতটা কঠোর হয়েছিল তখন। তারপর গুনে গুনে আরো 2 বার শ্বশুর
শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছে। জঙ্কুক এখন সময় পেলে তেকে পড়াতেও আসে। পড়া বাদে বাকি সব দিকেই তের মনোযোগ বেশি বলে ইদানিং ছাড়িও খায়। এই তো আজ বাসন্তী রঙের একটা শাড়ি পরে সুন্দর করে সেজেছে তে, যেটা কোরবানির ঈদে জঙ্কুক তাকে কিনে দিয়েছিল। জঙ্কুক এসে তাকে দেখে দু একটা প্রশংসা ছাড়বে তা না করে অবাক হয়ে প্রশ্ন করলো, আজ কি পয়লা ফাল্গুন? কই না তো, এখন তো পৌষ মাস চলছে। তাহলে এমন গাধা ফুল সেজে বসে আছো কেন? তের ভীষণ মনটা খারাপ হলো, ঠোঁটটা বাঁকিয়ে বলল, গাঁদা ফুল শীতেই ফোটে। এবার জঙ্কুককে ভেবা চাকা খাইয়ে তে তার সামনে শাড়ি খোপা খুলতে শুরু করলো। এটাই জঙ্কুকের জন্য মোক্ষম শাস্তি। জঙ্কুক দ্রুত শাড়ির আঁচলটা তের শরীরে পেঁচিয়ে দিয়ে বলল, ওই পাগল, বাকি সব দিকেই তো কেন টনটনে, দুদিন পরে যে পরীক্ষা সেই খেয়াল আছে? তে পুনরায় শাড়ির আঁচলটা ফেলে দিয়ে বলল, দুদিনের দুনিয়াতে কালকে মরে গেলেই নিশ্চিহ্ন হয়ে যাব, এত খেয়াল করে কি লাভ? খেয়াল এর জন্য রাখতে হবে যে আমি নিশ্চিহ্ন হয়ে গেলে নিজেকে চালিয়ে নিতে পারো। এবার তের চোখে পানি চলে এলো। জঙ্কুক আহ্লাদ করে চোখের পানি মুছে দিয়ে বলল, এটাই বাস্তব চান? সারা জীবন কাঁদতে না চাইলে এখন একটু মনকে শাসন করো। তে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে বলল, আপনি শাসন করে দিন। জঙ্কুক যতটাই কঠোরতা দেখাক না কেন তের বাহু ডোরে তাকে বশ মানতেই হয়। আর এভাবেই তে তাকে ইচ্ছা মতো জ্বালিয়ে নিল। হাজারো চুমু খেলো জঙ্কুকের ঠোঁটে, পুরো মুখে, গলায়। তারপর দফায় দফায় শুরু হয়ে যায় তাদের কার্যকলাপ। কিছু মুহূর্ত পর বাসন্তী রঙের শাড়িটা ফ্লোরে কড়াকড়ি খেতে দেখা যায়। তে নিজের সব চাহিদা অনুযায়ী জঙ্কুকের কাছ থেকে সবটুকু হাসিল করার পর ওভাবেই জঙ্কুকের বুকে চড়ে বাকিটুকু সময় পড়াশোনা করলো। জঙ্কুকও ধাপে ধাপে বুঝতে পারছে তার চঞ্চল হরিণীকে অফুরন্ত আদরের মাধ্যমেই সে বশে আনতে পারে। তাই তো জঙ্কুক চালাকি সমেত নিজের বুকে চেপে রেখে বাকি পড়াটুকু বুঝিয়ে দিল। ঘন্টা খানেক পড়াশোনার পর তেকে কোলে করে বিছানা ছাড়ে জঙ্কুক। ফ্লোর থেকে বাসন্তী রঙের শাড়িটা হাতে তুলে নেয়, তেকে নিয়ে গোসলখানায় ঢুকে। এখন জঙ্কুক অফিসে থাকা অবস্থাতেও তে তাকে ফোন করে চালায়। যেমন সেদিন অফিস টাইমে জঙ্কুককে তে ফোন করতেই জঙ্কুক ফোনটা রিসিভ করে বলে, কে চাই? সময়। আর কি? অফুরন্ত সময়। সময় দিলে খুশি? খুব। কাজের কি হবে? ছুটি নিয়ে নিন। না খেয়ে থাকবে? ভালোবাসা খেয়ে থাকবো। মুহূর্তে গম্ভীর জঙ্কুকের ঠোঁটে হাসি ফুটে সে বলে, ভালোবাসায় মন ভরবে, কিন্তু পেট তো ভালোবাসা বোঝে না। আমার তো মনেরই অসুখ, পেটের অসুখ হলে না ডাক্তারের ওষুধে সারত। এখন মনের অসুখ তো সারেই না, শুধু বাড়ে। তাহলে কাজ বাজ ছেড়ে মনের ডক্টর হয়ে যাই। হয়ে যান না প্লিজ, তাহলে আমি বিরহ থেকে বাঁচি। পাগল, পড়াশোনা কতটুকু এগুলো? বাস কট করে ফোনটা কেটে দিল তে। প্রেমের মধ্যে পড়াশোনা ঠোকানো আর বিরিয়ানি খেতে গিয়ে এলাচিতে কামড় বসানো একই লাগে তের কাছে। হুট করে সেই রাতে জঙ্কুক তেদের বাড়ি গিয়ে হাজির হয়। অন্য সময় তো পড়াতে আসে বিকালে, আর ওই সময়টুকুতেই তের পাগলামির তোপে পড়ে 3 থেকে 4 ঘন্টা তার সাথে কাটিয়ে দ্রুত নিজের বাড়ি ফিরে যেত। তবে আজ প্রথমবারই রাতে এলো দেখে বোঝাই যাচ্ছে আজকে সে শ্বশুর বাড়ি থাকবে। তে তো খুব খুশি হয়ে যায়, তবে তার খুশিটা ভয়ে রূপান্তরিত হয় যখন রাতের বেলা জঙ্কুকদের হাত পা বিছানার সাথে বেঁধে দেয়। গভীর রাতে পাশের রুমে বাবা মা থাকায় তে কোনো শব্দ করতে পারে না। জঙ্কুক তার কাপ একটা একটা করে ফেলে, তারপর তার ওপরে শুয়ে তের বুকে আঙুল দিয়ে খোঁচা মেরে তেকে বলে, কে যেন বলেছিলে ফোনে মনের অসুখ, তাই না? আজকে তোমার মনের অসুখ একেবারে সারাবো। কথাটি বলেই আঙুল দিয়ে খোঁচা দেওয়া স্থানে জোরে কামড়ে ধরে। তে দাঁতের দাঁত চেপে সহ্য করে, চিৎকার করতে পারে না, শব্দও করতে পারে না। জঙ্কুকের ঠোঁট আর জিহ্বা ফুটে পিছু করে। তের হাত পা থাকায় সে করছিল। তের তো অতিরিক্ত সুখে মরে যেতে ইচ্ছা করছিল। জঙ্কুকের মুখটা যখন তের রূপ মাঝখানে অনেক সময় ধরে বিচরণ করছিল, তখন তে সহ্য করতে না পেরে কোমরে কেঁদে ওঠে। তে কোমর উঁচু নিচু করে থামতে বলে, জঙ্কুক থামে না। অনেক সময় পর জঙ্কুক সেখান থেকে মুখ উঠিয়ে তে মুখের কাছে মুখ নিয়ে বলে, সময় চেয়েছিলে তো সোনা, দিচ্ছি তো, কান্না কেন করছো? ভালো লাগে না? কথাটি বলেও জঙ্কুক থামে না। দীর্ঘ সময় ধরে থেকে রোমান্টিক করে যায়। আগামীকাল শুক্রবার হওয়ায় তার ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। পুরোটা রাত থেকে সুখে সুখে কাটিয়েছে জঙ্কুক, একটুও ঘুমাতে দেয়নি। জঙ্কুকের এমন অত্যাচারে তে কান্না করে তখন বলেছে, আমার মনের অসুখ সেরে গেছে জঙ্কুক।
লাগবে না। এই কথাটাই যেন শুনতে চাইছিল জঙ্কুক। কথাটি শোনা মাত্রই থেমে গেল, থেকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তাহলে চান সামনে পরীক্ষা, ভালো করে পড়বে তো? ক্লান্ততে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, থেকে কোলে করে গোসলখানার দিকে ছোটে। রাতের বেলা জঙ্কুক প্রচুর পরিমাণে রোদ হয়েছিল তের সাথে, তাই তো সকালে বাবা মার সামনে ঠিকভাবে হাঁটতে পারছিল না তে। তা বুঝতে পেরে জঙ্কুক মিটমিট করে হাসছিল। তে এত পরিমাণ ইমব্যারেস হয়েছিল যে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছে শ্বশুর বাড়ি যাওয়ার আগে আর এসব পাগলামি করবে না। জঙ্কুক তার দেওয়া কথা রাখতে পারেনি। তার বুকে মাথা রাখার অধিকার শুধুমাত্র সে তেকে দিয়েছিল, তবে সে কথা সে রাখতে পারেনি। সময়ের পরিবর্তনে এখন জঙ্কুকের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে তাদের 2 বছরের একমাত্র কন্যা পরি। 9 মাস পেটে রেখে 40 ঘন্টা লিভার পেন সহ্য করে জন্ম দেওয়া মেয়ে কিনা মায়ের থেকে তার বাবার প্রতি বেশি আকৃষ্ট। বাবার বুক ছাড়া রাতে তার ঘুমই হয় না। তে না পারে সইতে, না পারে কিছু কইতে। তে সেই গোমরা মুখের দিকে তাকিয়ে জঙ্কুক মজা নিয়ে বলে, এখন রাগ করে লাভ আছে? মেয়ে তো তোমার স্বভাবই পেয়েছে। তুমি যেমন আমার বুক ছাড়া ঘুমাও না, মেয়েও ঘুমায় না। তা শুনে তে মুখ ভেঙচি কেটে বলে, কিন্তু আপনি তো পক্ষপাতী হয়ে গেছেন, মেয়েকে পেয়ে আমাকে সময় দেওয়া ভুলে গেছেন। মেয়ে ঘুমালে বুঝি সময় দেই না? হ্যাঁ, খুব দেন, ঘুমিয়ে দেন। জঙ্কুক তা দেখে ঘুমন্ত মেয়েকে বুক থেকে বিছানায় শুইয়ে দেয়। হাসতে হাসতে তেকে জড়িয়ে ধরে 2 গালে টপাটপ চুমু খায়। জঙ্কুকের সান্নিধ্যে এসে তে রাগ মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। 2 হাতে জড়িয়ে ধরল জঙ্কুকের গলা। সময়ের পালা বদলে প্রত্যেকটা জীবনেরই পরিবর্তন এসেছে। অনেকটা দায়িত্ববান হয়ে গেছে জঙ্কুক। শুধু রয়ে গেছে তেকুকের একে অপরের প্রতি বোঝাপড়া। সারাদিন ব্যস্ততার মাঝে যতই মন খারাপ হোক, কষ্ট ক্লান্তি আসুক না কেন, রাতে যেটুকু সময় পায় তারা একে অপরের উপাসয় হয়ে ওঠে। জঙ্কুক বাবা হওয়ার পর তের প্রতি অনেক যত্নশীল হয়েছে। আত্মীয় স্বজনরা তাকে খোঁচা মেরে বলে, জঙ্কুক দেখি বউকেও বাচ্চার মতো যত্ন করে। সে কথা শুনে জঙ্কুক বলে, পরি যেমন আমার সন্তান, তেও তো একটা বাবার সন্তান। নিজের সন্তানকে যত্নে রাখার পাশাপাশি আরেক বাবার সন্তানকে যত্নে রাখার দায়িত্বটা তো পালন করতে হবে। সে কথা শুনে তের চোখ দুটো ছলছল করে উঠে। স্বামীর যত্নে ত্রুটি না রাখার চেষ্টা করে। জঙ্কুক আর তের মাঝে রীতিমতো প্রতিযোগিতা হয় কে কাকে বেশি যত্ন করতে পারে। ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেটা বন্ধনে পরিণত হয়। সো জান পাখিরা, 1 শটটা এখানে শেষ হলো। সবাই ভালো থাকবে। যাদের গল্পটা ভালো লাগবে অবশ্যই ভালো ভালো কমেন্টস করবে। আর যারা সাবস্ক্রাইব করো লাইক করে দিও, লাইক করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।